Hello everyone. This is the third video on the text Jimmy Valentine written by O. Henry. And I hope you have watched the last two videos. Only if you have watched the last two videos, then only you can understand or relate this to the earlier ones. Okay, so before I start reading the passage line by line, let me remind you in brief what happened earlier. তো এর আগে কি হয়েছিল সেটা আমরা যদি একটু মনে করে নিই তাহলে আমাদের রিলেট করতে সুবিধা হবে। হোয়াট হ্যাপেন না, আমরা প্রথমেই দেখেছি যে জিমি ওয়াজ আ সেফ ক্র্যাকার অর এ বার্গলার। সে একজন সিদেল চোর ছিল। অ্যান্ড অ্যাজ দিস স্টোরি ওপেন্স হি ওয়াজ স্পেন্ডিং হিজ টাইম বিহাইন্ড দি প্রিজন। সে কিন্তু জেলের মধ্যে সময় কাটাচ্ছিল। তো যাই হোক, সেখান থেকে হি ওয়াজ রিলিজড ফ্রম দি জেল। হি ওয়েন্ট টু হিজ আর্লিয়ার লজিং। সে যেখানে থাকতো সেখানে গিয়েছিল এবং সেখান থেকে হি টুক হিজ বার্গলারি টুলস। সেখান থেকে সে তার বার্গলারি টুলসগুলো নিল অ্যান্ড এগেন সেট আউট উইথ দি পারপাস অফ হ্যাভিং দি সেম প্রফেশন ইন ফিউচার। তাহলে আবার সেই একই পেশা বা একই তার যে বিজনেস যেটা হচ্ছে সেফ ক্র্যাকিং, সেই একই কাজের জন্য সে কিন্তু আবার বেরিয়ে পড়ল। এবং দেখা যাচ্ছে অ্যাজ দ্য স্টোরি প্রসিডস, যখন স্টোরিটা এগোচ্ছে সেখানে আমরা দেখছি যে কীভাবে জিমি ওয়ান আফটার অ্যানাদার আফটার বিং রিলিজড ফ্রম দি প্রিজন, অর্থাৎ জেল থেকে ছাড়া পাওয়ার পর সে কিন্তু একটার পর একটা সেফ ক্র্যাকিং করে চলেছে। হিজ ক্র্যাকিং সেফস ওয়ান আফটার অ্যানাদার অ্যান্ড হি সিকিউরড এ লট অফ মানি। এবং যখন সেই অ্যামাউন্টটা অনেক বেশি হতে লাগলো, জিমিজ অ্যাকচুয়ালি যখন অ্যামাউন্টটা অনেক বেশি হতে লাগলো তখন কি হলো না, বেন প্রাইস ওয়াজ গিভেন দি চার্জ টু ফাইন্ড আউট দি থিপ। তাহলে বেন প্রাইসকে দায়িত্ব দেওয়া হলো যে এই যে চুরিগুলো ঘটছে কে করছে তাকে ধরার দায়িত্ব দেওয়া হলো বেন প্রাইস। কেন বেন প্রাইসকে দেওয়া হলো? বিকজ বেন প্রাইস ওয়াজ অ্যান এমিনেন্ট ডিটেকটিভ, হি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট ওয়ান। ওকে, অ্যান্ড লাস্ট টাইম it was Ben Price who sent Jimmy behind the bars. তাহলে জিমিকে এর আগে পাঠিয়েছিল জেলে কে? ইট ওয়াজ বেন প্রাইস। তো এরপরে আমরা কি দেখছি যে জিমি হ্যাজ সেট অফ ফর এ নিউ প্লেস, যেটার নাম হচ্ছে এলমোর। তো এলমোর নামে একটা ছোট টাউনে সে এসে পৌঁছেছে উইথ দ্য সেম পারপাস, একই উদ্দেশ্য নিয়ে এসেছে। বাট আ টুইস্ট টুক প্লেস, একটা কিন্তু হঠাৎ টুইস্ট আমরা দেখতে পাচ্ছি কি, দ্যাট হি মেট আ বিউটিফুল গার্ল দেয়ার অ্যাজ সুন অ্যাজ হি এন্টার দি টাউন। সে যেই না প্রবেশ করেছে, হি মেট আ বিউটিফুল গার্ল ওয়াজ অ্যানাবেল অ্যাডামস। এবং আমরা এখানে বলতে পারি ফ্রম দ্য ভেরি ডেসক্রিপশন অফ দি author that Jimmy was attracted by the beauty of the girl. Jimmy almost fell in love with the girl. এবং সেখান থেকে একটা জিনিস, একটা 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 লাইন রয়েছে দ্যাট ওই মোমেন্ট থেকে, আফটার দি মোমেন্ট হি মেড দি গার্ল, জিমি বিকেম এ নিউ ম্যান। জিমি একটা নতুন মানুষে পরিবর্তন হচ্ছে। দেখো একটা কথা বলি, আমরা বারে বারে এই ধরনের রেফারেন্স কিন্তু পাবো, কারণ আই হোপ ইউ রিমেম্বার দি সাবটাইটেল আর রিট্রিভ রিফরমেশন, অর্থাৎ এই টেক্সটের মধ্য দিয়ে আমরা একটা ক্যারেক্টারের ট্রান্সফরমেশন বা রূপান্তরণ, অর্থাৎ জিমি হু ওয়াজ এ ক্রুকেড ফিগার, হু ওয়াজ এ উইকেড ম্যান, হি উইল আলটিমেটলি বি টার্নড আউট টু বি অ্যান অনেস্ট অ্যান্ড কি বলবো স্ট্রেট পারসন। হ্যাঁ, তো সেই ট্রান্সফরমেশনটা কি করে ঘটবে, কিসের জন্য ঘটবে, তার একটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, মাইনিউট ডিটেল কিন্তু আমরা টেক্সট থেকে এখানে পেতে চলেছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, মিটিং বিটুইন জিমি অ্যান্ড অ্যানাবেল, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন জিমিজ লাইফ। তাহলে জিমি ফেল ইন লাভ উইথ দি গার্ল অ্যান্ড হি ডিসাইডেড টু সিকিউর দি লাভ অফ অ্যানাবেল অ্যাডামস। অ্যানাবেল অ্যাডামসের ভালোবাসা সে অর্জন করতে চাইল। এবং জিমি যদিও একজন ক্রিমিনাল, বাট হি ওয়াজ টু মাচ ওয়াইজ, সে কিন্তু জ্ঞানী ছিল, তার প্র্যাকটিক্যাল নলেজ ছিল এবং সেটা মনে করেছিল বা জানতো যারা বিউটিফুল গার্ল লাইক হার, এবং সে
কিন্তু যে কোনো ফ্যামিলি থেকে না, সি বিলং টু আ ভেরি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। আমরা জানতে পারছি কি দ্যাট অ্যানাবেল অ্যাডামস was the daughter of the banker, the bank like the এলমোর ব্যাংকের যে মালিক তার মেয়ে। তাহলে এই ধরনের একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মেয়ে, সি ইজ নট গোয়িং টু সারেন্ডার টু এনিওয়ান, সে কিন্তু তার নিজেকে ধরা দেবে না যে কোনো মানুষের কাছে, স্পেশালি টু আ ক্রিমিনাল। তাই জিমি স্থির করলো কি, জিমি ডিসাইডেড দ্যাট হি উড নট কন্টিনিউ দি ওল্ড প্রফেশন, সে তার পুরনো পেশা অর্থাৎ সেফ ক্র্যাকিং কিন্তু আর কন্টিনিউ করবে না। রাদার হি ডিসাইডেড টু লিভ আ স্ট্রেট লাইফ, অ্যান অনেস্ট লিভিং, এবং তার জন্য হি ডিসাইডেড টু স্টে ইন এলমোর। এবং আই হোপ ইউ রিমেম্বার when he was talking to the clerk of the প্ল্যান্টার্স হোটেল যেখানে সে ওখানে থাকবে বলে স্থির করলো, সেই প্ল্যান্টার্স হোটেলের ক্লার্ককে সে জিজ্ঞাসা করছে যে ইজ দেয়ার আ গুড ওপেনিং ইন দি শু বিজনেস, অর্থাৎ সে স্থির করেছিল যে এবার সে কিন্তু আর চুরি করবে না, রাদার হি উইল স্টার্ট এ নিউ লিজ অফ লাইফ অ্যাজ এ বিজনেসম্যান। এবং কি বিজনেস সে শুরু করবে ভেবেছিল? শু বিজনেস। তো এইখান পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে সে শু বিজনেস শুরু করবে এরকম একটা চিন্তা নিয়েছে, বিকজ হি ওয়ান্টেড টু চেঞ্জ হিমসেলফ টু অ্যান অনেস্ট ম্যান, অ্যান্ড দেয়ার ওয়াজ অনলি ওয়ান রিজন, একটাই কারণ ছিল, হি ওয়ান্টেড টু অ্যাটেন দি লাভ অফ অ্যানাবেল অ্যাডামস, the beautiful girl of Elmer. Okay, now let's see what happens next. So look at this screen and I hope you could relate this story with this. বলছে কি, Mr. Ralph Spencer. Okay, this is also very important. Mr. Ralph Spencer, I hope you know the name, you can remember the name. তো এই মিস্টার রাল্ফ ডি স্পেন্সার কে ছিল? এটা একটা ছদ্মনাম, ইট ওয়াজ এ ডিসগাইজড নেম। কার ছদ্মনাম ছিল? জিমি ভ্যালেন্টাইন। কারণ জিমি ভ্যালেন্টাইন এই নামটা, এটা একটা নটোরিয়াস নেম ছিল, নটোরিয়াস মানে কুখ্যাত, যেটা প্রত্যেকেই কম বেশি জানতো কি, দ্যাট জিমি ভ্যালেন্টাইন ওয়াজ আ বার্গলার অর আ সেফ ক্র্যাকার। সো ইন অর্ডার টু হাইড হিজ ওল্ড আইডেন্টিটি হি টুক আ নিউ নেম অ্যান্ড দ্যাট ওয়াজ মিস্টার রাল্ফ ডি স্পেন্সার। তাহলে রাল্ফ ডি স্পেন্সার নামে সে কিন্তু বাস করতে শুরু করলো কোথায়? এলমার। এখানে একটা নাম, এখানে একটা look at the underlined word. But Mr. Ralph D. Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore and prospered. ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। The whole paragraph is very important. কিরকম বলছে? প্রথমে বলছে মিস্টার রাল্ফ ডি স্পেন্সার দি ফিনিক্স। এই যে ওয়ার্ড, দি ওয়ার্ড ফিনিক্স, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে ফিনিক্স? কে হোয়াট ইজ এ ফিনিক্স? না, ফিনিক্স হচ্ছে গ্রিক মাইথোলজি বা গ্রিক পুরাণের একটা পাখি। ফিনিক্স ইজ এ বার্ড অফ দি গ্রিক মাইথোলজি। কী ধরনের পাখি? না, ইট ইজ অ্যান ইমমর্টাল বার্ড, একটা অমর পাখি। অমরকে, যার মৃত্যু নেই, হু ইজ নট মোর্টাল, হু ডাজন্ট ডাই। তো আমরা জানি কি, যে প্রত্যেকেই মরণশীল, এভরিথিং হ্যাজ ইটস এন্ড। কিন্তু ফিনিক্স পাখি, যেহেতু এটা একটা মাইথোলজিক্যাল বা পুরাণের গল্প, তো পুরাণের গল্প সবসময় সত্যি হবে এমনটা নয়, ইট ইজ হাইলি বেসড অন আওয়ার ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সি। তো এখানে মনে রাখবে কি, ফিনিক্স ইজ এ বার্ড অফ দি গ্রিক মাইথোলজি হুইচ ইজ অ্যান ইমমর্টাল বার্ড। এবং সেই পাখিটা কেমন? না, ইমমর্টাল কেন বলছে, একটা পাখি যখন মারা যায়, অ্যান্ড ওয়েন দ্য বার্ড ইজ বার্নড, যখন তাকে পোড়ানো হয়, ফ্রম দি অ্যাসেস, সেই যে ছাই, সেই ছাই থেকে একটা নতুন ফিনিক্সের জন্ম হয়। তো এখানে ফিনিক্স পাখির রেফারেন্স কেন ব্যবহার করা হয়েছে? ইন অর্ডার টু কম্পেয়ার জিমি। তাহলে জিমিকে এখানে ফিনিক্স পাখির সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ জিমির যে ট্রান্সফরমেশন ঘটতে চলেছে, জিমি ইজ গোয়িং টু ট্রান্সফর্ম হিজ ক্যারেক্টার, সেইটা বোঝানোর জন্য এই ফিনিক্স পাখির রেফারেন্স দেওয়া হয়েছে। কি কেমন বলছে? না, জিমি ভ্যালেন্টাইন মারা গেল, জিমি ভ্যালেন্টাইন যে সত্তাটা, জিমি ভ্যালেন্টাইন মানুষটা মারা যাচ্ছে না, তাহলে দ্য সেলফ, সেই সত্তাটা, সেই অতীতের সত্তাটা মারা যাচ্ছে। এবং সেই জিমি ভ্যালেন্টাইনের অ্যাসেস থেকে, তার যে ছাই থেকে লেফট বাই, সেই জিমি ভ্যালেন্টাইন মারা যাচ্ছে কিসের জন্য? তার পুরনো সত্তাটা মৃত্যুর কারণ কি? বিকজ হি ওয়ান্টেড টু অ্যাচিভ দি লাভ অফ দি লেডি। এবং সেই অ্যাসেসগুলো কিসের দ্বারা তৈরি হয়েছিল? মানে তার পুরনো
ক্রিমিনাল সত্তাটাকে মানে পুড়িয়ে দিয়েছিল বা শেষ করে দিয়েছিল, তাতে কার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন রয়েছে? বাই দি ফ্লেম, সেই অগ্নিশিখা, অফ এ সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ। কবি লেখক বলছেন যে তিনি জিমি ভ্যালেন্টাইন সে ভালোবাসার আঘাত, অ্যাটাক মানে হঠাৎ করে ভালোবাসা যেন তাকে আঘাত করে ফেলে, হ্যাঁ, এবং সেই ভালোবাসার যে আগুন, দ্য ফ্লেম, সেই আগুনে কি হচ্ছে, সেই ফ্লেমটা কেমন ছিল? সাডেন। অর্থাৎ সে তো এটা ভেবে আসেনি, সে এলমোরে এসেছিল কি করতে? ইন অর্ডার টু ক্র্যাক দি সেফস অফ দি এলমোর ব্যাংক। কিন্তু দ্য মোমেন্ট হি স অ্যানাবেল অ্যাডামস, হি ফেল ইন লাভ উইথ হার, অ্যান্ড সেই ভালোবাসার যে আঘাত বা ভালোবাসার ছোঁয়াতে তার কি হলো না, মানে জিমি ভ্যালেন্টাইনের মৃত্যু ঘটলো, সেই ক্রিমিনাল সেলফের মৃত্যু ঘটলো। বলছে সাডেন, সেই যে ভালোবাসার যে ছোঁয়াটা ছিল সেটা হঠাৎ, অ্যান্ড অল্টারেটিভ, অল্টারেটিভ মানে মনে রাখবে, অল্টারেটিভ মানে এমন কিছু যেটা পরিবর্তন আনতে পারে, দ্যাট ক্যান ব্রিং এ চেঞ্জ। তাহলে দ্য লাভ অফ অ্যানাবেল, অ্যানাবেলের প্রতি যে তার ভালোবাসা, সেটা তার কাছে একটা ভালো জিনিস ছিল না খারাপ, ইট ওয়াজ ডেফিনেটলি আ গুড ওয়ান। কেন? এই ভালোবাসার জন্য হি ডিসাইডেড টু ট্রান্সফর্ম হিমসেলফ টু অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে পুরো বিষয়টা যেটা বলছে যে জিমি ভ্যালেন্টাইনের যে পুরনো সত্তা, দ্য ওল্ড সেলফ, দ্যাট ওয়াজ কমপ্লিটলি পেরিস্ট, সেটা কিন্তু পুরোপুরিভাবে একবারে পুড়ে গেল। অ্যান্ড ফ্রম দ্যাট অ্যাসেস একটা নতুন সেলফের জন্ম হলো, সেটাকে রাল্ফ ডি স্পেন্সার, এবং তাকে ফিনিক্স বলা হচ্ছে কারণ দেখো জিমি ভ্যালেন্টাইন তো মারা যাচ্ছে না, তার সত্তাটা মারা যাচ্ছে এবং একটা নূতন সৎ সত্তার জন্ম হচ্ছে। এবং সে রিমেইনড ইন এলমোর, এলমোরে থেকে গেল, অ্যান্ড প্রসপার্ড, এবং সে রীতিমতো সমৃদ্ধি লাভ করতে শুরু করলো। হি ওপেন্ড আ শু স্টোর, সে একটা শু স্টোর বা জুতোর দোকান খুললো, অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড, একটা ভালো ব্যবসা কিন্তু সে রীতিমতো চালু করে দিল। অর্থাৎ হি ওয়াজ নট অনলি সাকসেসফুল, মানে কি বলবো, সে তার নিজেকে পরিবর্তন করতেই যে সাকসেসফুল হয়েছিল এমনটাই নয়, হি ওয়াজ অলসো এবল টু এস্টাবলিশ হিমসেলফ অ্যাজ এ সাকসেসফুল বিজনেসম্যান অর ট্রেডসম্যান। ওকে, সোশ্যালি, সামাজিকভাবে হি ওয়াজ অলসো আ সাকসেস, সে কিন্তু সামাজিকভাবেও সফল হলো। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, দেখবে যে সামাজিকভাবে সফল একজন ব্যক্তি, অ্যাকচুয়ালি মানুষ কারো অতীত যাচাই করতে কিন্তু চায় না। মানুষ বা আমরা মানুষের বর্তমানটাকেই কিন্তু দেখি। হতে পারে যে জিমি ওয়াজ এ ক্রুকেড ম্যান, আর্লিয়ার জিমি ওয়াজ নট আ গুড, was not a man good at heart, but now he has changed himself completely, and now he is running a business, he is running a shoe store, and the shoe store is successful, he is also successful as a shoe trader। তাই সামাজিকভাবে সে একটা সফল ব্যক্তি, and made many friends, as a result or as a consequence he was able to make many friends, তাহলে এলমোরে অনেক বন্ধু কিন্তু সে পেয়েছে। and he accomplished the wish of his heart, তাহলে তার wish of his heart কি? he accomplished the wish of his heart, তার মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা কি ছিল? to secure the love of অ্যানাবেল অ্যাডামস, অ্যানাবেল অ্যাডামসের ভালোবাসা অর্জন করা, তাহলে সেটা কিন্তু সে ফুলফিল করতে পেরেছিল। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, অ্যানাবেল অ্যাডামসের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, অ্যান্ড দ্য মোর হি মেট অ্যানাবেল অ্যাডামস, যত বারবার দেখছে তত বেশি তার প্রতি সে কিন্তু অ্যাট্রাক্টিভ এবং ক্যাপটিভেটেড হয়ে যাচ্ছিল। হ্যাঁ, যেটা বলছি তোমাদেরকে, যে ফিনিক্স পাখির কথা বললাম, আমি ইন্টারনেট থেকে ফিনিক্স পাখির ছবিটা এখানে রেডি করেছি, তোমরা দেখে নাও। দিস ইজ দ্য ইমেজ অফ দি ফিনিক্স। ওকে, দেখতে পাচ্ছ যে কীভাবে একটা জ্বলন্ত ফিনিক্স থেকে একটা নতুন ফিনিক্সের জন্ম হচ্ছে। ইউ ক্যান সি দি পিকচার্স, দি ইমেজেস। I hope you will find many such images in the Google or in the internet. Okay, let's keep Phoenix. Okay, at the end of a year, এক বছর কাটিয়ে ফেলেছে জিমি। ওকে, তাহলে জিমি হ্যাজ অলরেডি স্পেন্ট এ ইয়ার ইন এলমোর। জিমি এসেছিল এক কাজে, বাট নাও হি হ্যাজ বিকাম এ পার্মানেন্ট মেম্বার অলমোস্ট অফ এলমোর, এবং এক বছর কাটিয়েছে।
এবং কবি সাম আপ করছেন, লেখক সাম আপ করছেন, কী সাম আপ করছেন, যে 1 বছর পর যদি আমি বলি জিমির সিচুয়েশনটা কোথায়, হোয়াট ওয়াজ দ্য প্রেজেন্ট স্ট্যাটাস অফ জিমি or Ralph D. Spencer. What was the present status? But at the end of the year, the situation of Mr. Ralph Spencer was this: he had won the respect of the community. সে কমিউনিটি মানে তার যে সম্প্রদায়, সেই কমিউনিটি বলতে এখানে হিউম্যান কমিউনিটি বা বলতে পারো বিজনেস কমিউনিটিও বলতে পারো, সে ব্যবসায়ী সম্প্রদায়ের একটা সম্মান অর্জন করেছে, জিতেছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিসিং, ফ্লারিসিং মানে উন্নতি করছে, বেশ দারুণ, শু স্টোরটা ফুলে ফেপে উঠছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজ টু বি ম্যারিড ইন 2 weeks, এবং অ্যানাবেল এবং সে তাদের ম্যারেজ ফাইনালাইজড হয়ে গেছে। দে আর গোয়িং টু বি ম্যারিড সুন অ্যান্ড হি ইজ গোয়িং টু অ্যাকমপ্লিশ দ্য ডিজায়ার অফ হিজ হার্ট। তাহলে সে তার মনের বাসনা পূরণ করতে চলেছে এবং হি ইজ গোয়িং টু ম্যারি অ্যানাবেল অ্যাডামস। মিস্টার অ্যাডামস, হু ওয়াজ মিস্টার অ্যাডামস? Who was Mr. Adams? Mr. Adams was the father of Annabel Adams. তাহলে মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল মানে একদম মানে কনজারভেটিভ একজন মানুষ, যে মানে পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। প্লডিং মানে হচ্ছে যে খুব কঠোর পরিশ্রমী। কান্ট্রি ব্যাংকার, ব্যাংকার মানে যে ব্যাংকের মালিক, ঠিক আছে, বা ব্যাংকের সাথে যুক্ত। তাহলে কান্ট্রি ব্যাংকার অ্যাপ্রুভড অফ, সম্মতি দিয়ে দিল, অফ স্পেন্সার। তাহলে স্পেন্সারকে সে কিন্তু অ্যাপ্রুভ করলো অ্যাজ হিজ সান ইন ল, তার জামাই হিসাবে সে কিন্তু অ্যাপ্রুভ করলো, ঠিক আছে। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। অ্যানাবেলের যে প্রাইড, অর্থাৎ অ্যানাবেল জিমির প্রতি শুধুমাত্র গর্বিত ছিল এমনটা নয়, ইকুয়ালড হার অ্যাফেকশন, অ্যাফেকশন মানে স্নেহ, ভালোবাসতেও ততটা যতটা তাকে সম্মান করতো বা শ্রদ্ধা করতো। He was as much at home in the family of Mr. Adams. At home মানে সে মিস্টার অ্যাডামসের পরিবারের একজন অঙ্গ হয়ে গিয়েছিল। He became a part and parcel of the Adams family. তাহলে অ্যাডাম পরিবারের সে কিন্তু একজন, বলতে পারো একজন মেম্বার হয়ে গিয়েছিল। He became a member of the Adam family. হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দি ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস। তাহলে বাড়ির লোকেদের মতনই তার সাথে কিন্তু বিহেভ করতো, দো হি ওয়াজ নট ইয়েট ম্যারিড টু অ্যানাবেল। অ্যানাবেলের সাথে তার বিয়ে এখনো হয়নি, বাট হি ওয়াজ ট্রিটেড অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার। তাহলে শুধুমাত্র যে মিস্টার অ্যাডামসের পরিবারের সাথে নয়, অ্যানাবেল অ্যাডামসের একজন ম্যারিড সিস্টার ছিল, তার পরিবারের সাথেও সে কিন্তু ততটাই বাড়ির মতো হয়ে গিয়েছিল, অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি আ মেম্বার, যেন সে অলরেডি তাদের পরিবারের একজন সদস্য। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, একদিন জিমি তার বাড়িতে বসেছিল, অ্যান্ড রোট দিস লেটার। তাহলে জিমি ইজ রাইটিং আ লেটার, অর জিমি রোট আ লেটার টু হুম, which he mailed to the safe address of one of his old friend in সেন্ট লুইস। সেন্ট লুইস একটা জায়গার নাম যেখানে তার এক বন্ধু বাস করে। তাহলে তার বন্ধুকে একটা সেফ অ্যাড্রেসে সে একটা চিঠি পাঠালো। চিঠির বিষয়বস্তু কি আমরা একটু পড়ব। বলছে ডিয়ার ওল্ড প্যাল, লুক এট দি স্পেলিং। এই প্যাল এই শব্দটার অর্থ হচ্ছে ফ্রেন্ড। মনে রাখবে, ডু রিমেম্বার দ্যাট এই যে প্যাল শব্দটা, ইট মিনস ফ্রেন্ড। তাহলে পুরনো বন্ধু এই বলে শুরু করছে। আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সালিভানস প্লেস। সালিভানস প্লেস হচ্ছে, দেখো এই আই ওয়ান্ট ইউ টু বি, আমি চাই তুমি আসো বা তুই আয়, অ্যাট সালিভানস প্লেস ইন লিটল রক। এই যে লিটল রক, আমরা আরকানসাস বলে একটা স্টেটের নাম পড়েছিলাম যেখানে এলমোর রয়েছে। সেই আরকানসাস, যেটা আমেরিকার একটা স্টেট, সেই আরকানসাসের ক্যাপিটাল হচ্ছে লিটল রক। তাহলে লিটল রক ইজ দি ক্যাপিটাল অফ আরকানসাস, হুইচ ইজ সিচুয়েটেড ইন আমেরিকা। ওকে, ইউএসের একটা স্টেট, তার একটা ক্যাপিটাল। আর সালিভানস প্লেস হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট, মানে একটা বড়, বলতে পারো একটা রেন্ট নেওয়া যায় এমন একটা বড় অ্যাপার্টমেন্ট, যেখানে বিভিন্ন রকম ফেসিলিটিস এবং লাক্সারিজ, বলতে পারো একটা বড় রেস্তোরাঁর মতো,
বা বড় একটা একটা বড় অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট মানে নিশ্চয়ই বোঝো একটা বড় কি বলবো, যেখানে বিল্ডিং রয়েছে এবং যেখানে বিভিন্ন রকম ফেসিলিটিস লাক্সারিজ রয়েছে। তো তার বন্ধুকে বলল যে তুই এই সালিভানস প্লেসে আয়, লিটল রকে যেটা অবস্থিত, নেক্সট ওয়েডনেসডে নাইট, পরের বুধবার রাত্রে তোর সাথে আমি ওখানে দেখা করবো। আই উইল মিট ইউ দেয়ার অ্যাট 9 o'clock। ওকে, অ্যাট 9 o'clock। আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি। ওয়াইন্ড আপ করা মানে হচ্ছে সমাপ্ত করা, অর্থাৎ আমি তোকে আমার বিষয়ে কিছু ব্যাপার মানে বলে কনক্লুড করব। কিছু ব্যাপার আছে যেটা আমি তোর সামনে তুলে ধরতে চাই। হ্যাঁ, সাম লিটল ম্যাটার্স ফর মি। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট। আমি তোকে একটা উপহার দিতে চাই। কি উপহার? অফ মাই কিট অফ টুলস। টুলস বলতে সেই বার্গলারি টুলসগুলো। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারছি, দ্য ফ্রেন্ড হুম জিমি ইজ রাইটিং, হি ওয়াজ প্রবাবলি আ সেফ ক্র্যাকার। দেখো, একজন সেফ ক্র্যাকার না হলে তাকে এই টুলসগুলো দিলে সেটা তো তার কাছে ইউজলেস। অনলি দি টুলস আর এফেক্টিভ অ্যান্ড ইউজফুল টু আ সেফ ক্র্যাকার, বাট ওয়ান হু ইজ নট আ সেফ ক্র্যাকার, তার কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে একটা ধারণা আমরা পাচ্ছি, দ্যাট দ্য ফ্রেন্ড অফ জিমি ওয়াজ অলসো আ সেফ ক্র্যাকার। তাকে বলল যে আই এম গোয়িং টু মেক ইউ আ গিফট অফ মাই কিট অফ টুলস। আমি তোকে আমার এই টুলসগুলো উপহার দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড। আমি জানি যে তুই আনন্দিতই হবি টু গেট দেম, ওগুলো পেয়ে। ইউ কুডেন্ট ডুপ্লিকেট দি লট। তুই এগুলো কোনো দিনই এর ডুপ্লিকেট বানাতে পারবি না ফর $1,000। $1,000 খরচা করেও পারবি না। জিমির কত খরচা পড়েছিল? মোর দ্যান $900। সে বিলি, তাহলে বিলি বল। বিলি হচ্ছে তার বন্ধুর নাম। দ্য নেম অফ হিজ ফ্রেন্ড ইজ বিলি। আই হ্যাভ কুইট দি ওল্ড বিজনেস। বিলিকে বলছে আমি আমার পুরনো ব্যবসা, পুরনো প্রফেশন আমি লিভ করেছি। কুইট মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, লিভ করা। ওল্ড বিজনেস বলতে কোনটা? দি সেফ ক্র্যাকিং অর দি বার্গলারি। তাহলে পুরনো কাজ আমি অলরেডি কুইট করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। আই ইয়ার এগো, 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর। আমি একটা ভালো দোকান খুলেছি। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং। আমি সৎভাবে জীবনযাপন করছি। আই এম গোয়িং টু ম্যারি দি ফাইনেস্ট গার্ল। এবং তাকে আরও ইনফর্ম করলো কি, হি অলসো ইনফর্মড হিজ ফ্রেন্ড দ্যাট নট অনলি হি হ্যাজ লেফট দি ওল্ড বিজনেস, not only he has secured a good run of trade, not only he has got a nice shoe store, he is also going to he is also going to marry he is also going to marry the finest গার্ল অন আর্থ। সে বলল, তাহলে কাকে, কার কথা বলছে? না, অ্যানাবেল অ্যাডামসের কথা বলছে, যাকে সে উল্লেখ করছে কি হিসাবে? দি ফাইনেস্ট, দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড পারফেক্ট গার্ল অন আর্থ। তাহলে আমি পৃথিবীর সব থেকে সুন্দর এবং মানে ভালো একজন মেয়েকে বিয়ে করতে চলেছি এখন থেকে 2 সপ্তাহ পরে। ইট ইজ দ্য অনলি লাইফ। বিলি অর্থাৎ তার বন্ধুকে বোঝাচ্ছে, যেমনভাবে ওয়ার্ডেন তাকে বুঝিয়েছিল, ইন দ্য সেম ওয়ে হি ইজ ট্রাইং টু কনভিন্স হিজ ফ্রেন্ড দ্যাট বিলি দিস ইজ দি অনলি লাইফ। কোন লাইফের কথা বলছে? দি অনেস্ট লাইফ, দি অনেস্ট লিভিং লাইফ অফ অ্যান অনেস্ট ম্যান। বলছে এই যে জীবন বিলি, দ্য স্ট্রেট ওয়ান, এই যে সহজ সরল সোজাসাপটা জীবন, বলছে এর মতো জীবন হয় না। হ্যাঁ, আই উডেন্ট টাচ আই উডেন্ট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি। বলছে আমি $1 অন্য লোকেরা ছোবো না ফর এ মিলিয়ন। সেটা $1 হোক বা 10 লক্ষ মিলিয়ন, $10 লক্ষ হোক। বলছে অন্য লোকের 1 টাকাও আমি কিন্তু আর ছোবো না। মানে হি হ্যাজ প্রমিসড হিমসেলফ দ্যাট হি উড নেভার এগেন কমিট এনি ফার্দার ক্রাইম। কেন? বিকজ সে কোনো মতেই অ্যানাবেলকে আর হারাতে চায় না। হি ডাজন্ট উইশ টু কি বলবো, হি ডাজন্ট উইশ টু লুজ দি লাভ অফ অ্যানাবেল। আফটার আই গেট ম্যারেড, আমার বিয়ের পর, আই এম গোয়িং টু সেল আউট, আমি এখান ছেড়ে দেবো জায়গা, অ্যান্ড গো ওয়েস্ট, ওয়েস্টার্ন যে কান্ট্রি সেই দিকে চলে যাব। তাদের ওখান থেকে যে ওয়েস্টার্ন যে স্পটগুলো রয়েছে, where there won't be so much danger of having old scores brought up against me। বলছে where there won't be so much danger,
বলছে এখানে যদিও একটা বিপদ রয়েছে, কারণ না এটা আমি যেখানে বাস করতাম তার থেকে খুব একটা দূরে নয়, এবং এখানে একটা দেয়ার ইজ এ ডেঞ্জার, দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দি ওল্ড স্কোর্স, অর্থাৎ পুরনো আমার কাজের যে খতিয়ান বা যে কাজগুলো আমি করেছি সেইগুলো আমার জীবনে আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, তার ফল আমাকে এখানে হয়তো ভোগ করতে হতে পারে। মানে সে ভয় পাচ্ছে যে হয়তো তার অতীতের যে কি বলবো, যে অপরাধগুলো করেছিল তার জন্য সে হয়তো এখানে ধরা পড়ে যেতে পারে। হুম, তাই বললো যে আমি এখানে থাকবো না, আফটার আই গেট ম্যারিড আই উইল সেল আউট অ্যান্ড গো টু দি ওয়েস্ট। আই টেল ইউ বিলি সি ইজ অ্যান অ্যাঞ্জেল। কেন অ্যাঞ্জেল বলছে? তার কারণ হচ্ছে, দেখো প্রথম কথা একটাই আমি লজিক এখানে তোমাদেরকে বলবো এস্টাবলিশ করতে, দ্যাট জিমি কল্ড হার অ্যান অ্যাঞ্জেল নট অনলি বিকজ হি লাভড হার এ লট, but also because she was the only character that made her feel that life needs a change. সে একমাত্র ক্যারেক্টার ছিল যে জিমিকে বোধহয় বোঝাতে সক্ষম হয়েছিল যে জীবনে পরিবর্তন প্রয়োজন। And because of Annabel Adams, now Jimmy has turned out to be an honest businessman without or in spite of a safe cracker. Okay, I tell you, Billy, she is an angel. She believes in me. সে আমাকে বিশ্বাস করে। And I wouldn't do anything, another crooked thing. বলছে আমি একটাও আর খারাপ বা অসৎ কাজ করব না। ক্রুকেট মানে অসৎ কাজ। ফর দি হোল ওয়ার্ল্ড, সারা জগতে অন্য কারোর জন্য আমি কিন্তু আর কিছু করতে পারবো না। তার মানে সেখানে একদম ডিটারমাইন্ড। জিমি ভ্যালেন্টাইন বলবো না, রাল্ফ ডি স্পেন্সার ইজ ডিটারমাইন্ড দ্যাট সি উইল নেভার ক্র্যাক এনি সেফস ইন ফিউচার, বাট বি শিওর টু বি অ্যাট সালি। সালি বলতে সালিভানস প্লেস। হ্যাঁ, বলছে একদম নিশ্চিতভাবে সালিভানস প্লেসে চলে আসিস, ফর আই মাস্ট সি ইউ, কারণ আমি তোর সাথে দেখা করবই। আই উইল ব্রিং অ্যালং দি টুলস উইথ মি, আমি তোর সাথে তোকে টুলসগুলো আমার সাথে নিয়ে আসবো তোকে দেওয়ার জন্য। অ্যান্ড এখানে শেষ হচ্ছে কি দিয়ে, ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি। ওকে, ওকে, অ্যানাদার সিরিজ অফ ইভেন্ট উইল কাম। বলছে অন মন্ডে নাইট, সোমবার রাত্রে, after Jimmy wrote this letter, Ben Price, I hope you remember the name, the detective, jogged unobtrusively. Jogged মানে মানে জগিং করা মানে কি, আস্তে আস্তে দৌড়তে দৌড়তে, এক ধরনের একটু দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে আর কি। বেন প্রাইস পৌঁছে গেল এলমোরে। তাহলে দেখো একটা কথা বোঝার চেষ্টা করো, তাহলে বেন প্রাইস কিন্তু 1 বছর ধরে, ফর a year, Ben Price was looking for or Ben Price was trying to find out the shelter where Jimmy has hidden himself. তাহলে জিমি যেখানে নিজেকে লুকিয়ে রেখেছে সেই জায়গাটা সে কিন্তু 1 বছর ধরে খোঁজার চেষ্টা করছিল। নাও ফাইনালি হি ইজ এবল টু ট্রেস আউট দি প্লেস ওয়্যার জিমি হ্যাজ বিন স্টেইং। তাহলে বেন প্রাইস কিন্তু অলরেডি পৌঁছে গেছে এলমোরে, এবং আনঅবট্রিউজিভলি মানে কথাটার মানে হচ্ছে তাকে কেউ জানে না সে ওখানে পৌঁছে গেছে, মানে সকলের নজর এড়িয়ে। আনঅবট্রিউজিভলি মানে সকলের নজর এড়িয়ে এলমোরে পৌঁছে গেছে। ইন এ লিভারি বাগি মানে হচ্ছে ঘোড়ায় টানা গাড়িতে করে। হি লঞ্চড অ্যাবাউট দি টাউন ইন ইজ কোয়াইট ওয়ে, সে ঘুরতে থাকলো ওই টাউনে, টিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। ঠিক আছে, সে থাকলো এখানে এবং সে এলমোরে তার যে ইনভেস্টিগেশন করতে থাকলো, সে যেটা খুঁজছিল। তাহলে এখানে কি খুঁজছিল? হোয়াট ওয়াজ হি লুকিং ফর? হি ওয়াজ লুকিং ফর জিমি ভ্যালেন্টাইন ফ্রম দি ড্রাগ স্টোর। ওকে, ডু রিমেম্বার, ফ্রম দি ড্রাগ স্টোর। এই ড্রাগ স্টোর মানে হচ্ছে মেডিসিন শপ, বা যেটাকে ফার্মেসি বলা হয়, ঔষধের দোকান। বলছে একটা ছবির মতো তুলে ধরা আছে, বলছে জিমির যে জুতোর দোকান তার ঠিক উল্টো দিকে একটা ঔষধের দোকান আছে, এবং সেই ঔষধের দোকান থেকে অ্যাক্রস দি স্ট্রিট, তাহলে রাস্তার ওপারে একটা ঔষধের দোকান থেকে স্পেন্সার শু স্টোর, জিমির যে জুতো দোকান, হি গট এ গুড লুক অ্যাট রাল্ফ ডি স্পেন্সার। সেখান থেকে দাঁড়িয়ে জিমিকে লক্ষ্য করতে থাকলো এবং জিমির জুতো দোকানকেও সে কিন্তু লক্ষ্য করতে থাকলো। তার মানে ফাইনালি হি ইজ এবল টু ট্রেস আউট জিমি অ্যান্ড হিজ শেল্টার। তাহলে জিমিকে খুঁজে পেয়েছে এবং জিমির সম্পর্কে সে কিন্তু যথেষ্ট তথ্যও সংগ্রহ করে ফেলেছে। তাহলে ফ্রম দি ড্রাগ স্টোর অ্যাক্রস দি স্ট্রিট ফ্রম স্পেন্সার শু স্টোর
হি গট এ গুড লুক, একবারে ভালো করে রাল্ফ ডি স্পেন্সারকে দেখে নিল। কারণ দেখো রাল্ফ ডি স্পেন্সার যে জিমি, এটা বুঝতে কিন্তু বেন প্রাইসের সময় লাগেনি, কিন্তু তাকে ভালো করে এই কারণে দেখে নিল, বিকজ নাও হি ইজ নোন ইন এলমোর অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার, নট অ্যাজ জিমি ভ্যালেন্টাইন। তাই হি হ্যাজ টু ভেরিফাই ওয়েদার মিস্টার রাল্ফ ডি স্পেন্সার ওয়াজ জিমি ভ্যালেন্টাইন। কারণ কোনো একটা অন্য মানুষকে তুমি যদি তার ক্রিমিনাল ক্রাইম করেনি তুমি যদি তাকে অ্যারেস্ট করো, সো এটা একটা মানে আইনের একটা ব্যাকড্রপ হতে পারে। তাই সে ভালো করে পর্যবেক্ষণ করে নিল এবং সে নিজের মনে মনে বলছে, গোয়িং টু ম্যারি দি ব্যাংকার্স ডটার আর ইউ? তাহলে জিমি, তুমি ওই ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছো, তাই তো? তাহলে আমি কি বললাম, হি হ্যাজ কালেক্টেড আ লট অফ ইনফরমেশন অ্যাবাউট জিমি হু ওয়াজ স্টেইং ইন এলমোর। তাহলে এলমোরের তার সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন কালেক্ট করেছে, অ্যান্ড হি হ্যাজ কাম টু নো দ্যাট ইন এ ফিউ ডেজ জিমি ইজ গোয়িং টু ম্যারি দি ডটার অফ আ ব্যাংকার। তাহলে দেখো এখানে বেন প্রাইসের দুটো কাজ। বেন প্রাইস কিন্তু এখনও জানে না যে সে এখানে 1 বছর কেন শু স্টোর খুলে রেখেছে বা তার আগামী দিনের উদ্দেশ্য কী। তাহলে বেন প্রাইস একজন ডিটেকটিভ হিসাবে তার উদ্দেশ্য কী? হি হ্যাজ টু ক্যাচ জিমি অ্যান্ড সেন্ড হিম ইন প্রিজন। কেন? একটা কারণ হচ্ছে যাতে সমাজ এই ধরনের অপরাধী থেকে বেঁচে যায়, অ্যান্ড আরেকটা সেকেন্ড কজ হচ্ছে এখানে দেখো, যেহেতু বেন প্রাইস জানে না, তাই বেন প্রাইস ভাবছে কি, দ্যাট ইফ হি ইজ ম্যারিড টু অ্যান ইনোসেন্ট গার্ল, এরকম একজন মেয়ের সাথে তার যদি বিয়ে হয়, দ্য লাইফ অফ দি গার্ল উইল বি ইন ডেঞ্জার অর উইল বি স্পয়েল। তাই সে মনে মনে বলছে এক ধরনের আইরনিক্যাল স্টেটমেন্টে, ব্যঙ্গাত্মকভাবে বলছে যে গোয়িং টু ম্যারি দি ব্যাংকার্স ডটার আর ইউ জিমি? তাহলে জিমি তুমি বিয়ে করতে চলেছো ব্যাংকের মালিকের মেয়েকে, তাই তো? সেড বেন টু হিমসেলফ সফটলি, ধীরে ধীরে বলছে, ওয়েল আই ডোন্ট নো, কিন্তু আমি জানি না। মানে কি, সে কিন্তু এখানে একটু সন্দেহ প্রকাশ করছে যে আমি জানি না আদৌ এই বিয়েটা হবে কি না, ওয়েদার দিস ম্যারেজ উইল বি কনস্টিটিউটেড অর নট, আই রিয়েলি ডোন্ট নো। কারণ সে ভাবছে যে যদি সে জিমিকে অ্যারেস্ট করে, ইফ হি অ্যারেস্ট জিমি, সো দ্য ম্যারেজ উইল নেভার টেক প্লেস। তাই জন্য সে কিন্তু একটু স্কেপটিক, সে একটু সাসপিসিয়াস যে ওয়েল আই ডোন্ট নো। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দি অ্যাডামসেস। অ্যাডামসেস বলতে ওই অ্যাডামদের পরিবার, সেখানে ব্রেকফাস্ট করেছিল, কারণ আমরা এর আগেই জেনেছি যে হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, সে কিন্তু পরিবারের একটা মেম্বার হয়ে গিয়েছিল। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট। তাহলে সে বাকিদেরকে বলেছে কি না, সে লিটল রকে কেন যাচ্ছে, তার ওয়েডিং স্যুট, তার বিয়ের পোশাক ওখান থেকে অর্ডার করতে, অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। এবং অ্যানাবেলকে যেহেতু সে বিয়ে করতে চলেছে, সো হি উইল অলসো বাই সাম নাইস গিফট ফর অ্যানাবেল। দ্যাট উড বি দি ফার্স্ট টাইম, এই হচ্ছে প্রথমবার, দ্যাট উড বি দি ফার্স্ট টাইম হি হ্যাড লেফট দি টাউন। তাহলে এই প্রথমবার যে সে টাউনটা লিভ করতে চলেছে, এখনও করেনি, হি ইজ গোয়িং টু লিভ দি টাউন। হ্যাঁ, তাহলে 1 বছর বা 1 বছরের থেকে কিছু বেশি সময় সে যে এলমোরে কাটিয়েছে, সেই এলমোর শহরটা ছেড়ে বেরোয়নি। সিন্স হি কেম টু এলমোর, যতদিন সে এলমোরে এসেছে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস। তাহলে প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেছে সেই লাস্ট প্রফেশনাল জবস বলতে সেফ ক্র্যাকিং, অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট। সে ভাবলো যে 1 বছর পেরিয়ে গেছে, হয়তো মানুষ ভুলে গেছে, আর পুলিশ তাকে আর হয়তো খোঁজাখুঁজি করছে না, তাই এটা নিশ্চিত যে এটা এখন নিরাপদ, আমি বেরিয়ে পড়তে পারি। ভেঞ্চার আউট করা মানে বেরিয়ে পড়া, তার নিজের কাজে আর কি। হ্যাঁ, বলছে আফটার ব্রেকফাস্ট, তাহলে ব্রেকফাস্ট করলো কোথায়, অ্যাডামসের বাড়িতে। আফটার ব্রেকফাস্ট কোয়াইট এ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার। ওই এলমোরে একটা ফ্যামিলি পার্টি চলছিল। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার উইথ আর 2 লিটল গার্লস এজেড 5 and 9। তাহলে সেই পার্টিতে যোগদান করেছিল কারা, মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি, অ্যানাবেলের ম্যারিড সিস্টার এবং তার দুটো ছোট ছোট মেয়ে, যাদের বয়স ছিল কত, 5 and 9। তো এটা পরের ঘটনা, এর পরে আমরা এই যে এখান থেকে দে কেম, এটা হচ্ছে তার আগের ঘটনা, সেটা আমরা পড়ছি। ফ্ল্যাশব্যাক, একটু লিটল ফ্ল্যাশব্যাক। দে কেম বাই দি হোটেল
where they came by the hotel where Jimmy still boarded. তাহলে তারা ওই হোটেলটাতে এলো, কোন হোটেলের কথা বলছে? দি প্ল্যান্টার্স হোটেল। তাই প্ল্যান্টার্স হোটেলে এলো যেখানে জিমি তখনও পর্যন্ত ছিল। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলছে? দ্য পার্টি ইজ অ্যাবাউট টু স্টার্ট, পার্টি শুরু হতে চলেছে এবং তারা জিমিকে ডাকতে এসেছিল। দে কেম টু ইনভাইট জিমি সো দ্যাট জিমি ক্যান টেক পার্ট ইন দি পার্টি। জিমি যাতে ওখানে একটা অংশগ্রহণ করতে পারে বা ওখানে থাকতে পারে, তাই তারা জিমিকে ওই হোটেলে ডাকতে এসেছিল। যেই হোটেলে বোর্ড করা মানে সে থাকছিল আর কি। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস। তাহলে জিমি বলল কি, সে ভাবলো কি আমি যাব, আই উইল গো অ্যাটেন্ড দি পার্টি অ্যান্ড লিভ ফর লিটল রক। ওখান থেকে আমি লিটল রকের জন্য বেরিয়ে পড়ব। তাই সে তার দে ওয়েন্ট অন টু দি ব্যাঙ্ক, এবং তারা প্রত্যেকে জিমিকে নিয়ে ব্যাংকে চলে গেল সো দ্যাট দে ক্যান এনজয় দি পার্টি। There stood Jimmy's horse and buggy and Dolph Gibson. Then they went on to the bank, এবং ব্যাংকের ওখানে কে অপেক্ষা করছিল? অ্যাকচুয়ালি জিমি বেরিয়ে পড়বে এলমোরের জন্য, সো সে অলরেডি হায়ার করেছিল, ভাড়া করেছিল একটা হর্স অ্যান্ড বাগি। বাগি বলতে হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি একটা সে ভাড়া করেছিল, এবং যার রাইড কে করতে চলেছে? ডলফ গিবসন। তাহলে ডলফ গিবসন ইজ গোয়িং টু রাইড দি হর্স বাগি, বা যেটা ক্যারেজ বলি আমরা। হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দি রেল রোড স্টেশন। তাহলে তাকে নিয়ে যাবে কোথায়? ওই লিটল রকে, তাই তো। অল ওয়েন্ট ইনসাইড দি হাই কার্ভড ওক রেলিং ইনটু দি ব্যাংকিং রুম। তাহলে ব্যাংকে ঢোকার আগে একটা হাই কার্ভড ওক রেলিং দিয়ে ঘেরা আছে ব্যাংকিং রুমের সামনের দিকে, এবং সেই পার্টিটা চলছিল অ্যাকচুয়ালি কোথায়? দ্য পার্টি ওয়াজ গোয়িং অন ইনসাইড দি ব্যাংক, দি এলমোর ব্যাংক। এবার পার্টিটা কেন চলছিল তার একটা ব্যাখ্যা আমরা দেখতে পাবো। জিমি ইনক্লুডেড, জিমি কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা যারা পার্টিটা এনজয় করছিল। ফর মিস্টার অ্যাডামসের ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়ার। তাহলে মিস্টার অ্যাডামসের সে হচ্ছে কি ফিউচার সান ইন ল, তার হবু জামাই, যে ভবিষ্যতে তার জামাই তার মেয়ের স্বামী হতে চলেছে, বলছে সে তাদের পরিবারের যে কোনো বিষয়ে সে কিন্তু আমন্ত্রিত, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। দি ক্লার্কস, তাহলে ক্লার্করা তারাও ইনভাইটেড ওই পার্টিতে। সেই ক্লার্কসগুলো, দি ক্লার্কস ওয়ার প্লিজ টু বি গ্রিটেড বাই দি গুড লুকিং। তাহলে ক্লার্কসগুলো যথেষ্ট আনন্দিত হয়েছিল যখন ক্লার্কসগুলোকে কে আমন্ত্রণ করছিল? না জিমি, বা বলতে পারো রাল্ফ ডি স্পেন্সার, বিকজ হি ওয়াজ অলরেডি আ মেম্বার টু দি অ্যাডামস ফ্যামিলি। তো তারা খুব আনন্দিত হলো যখন জিমি তাদেরকে গ্রিট করছিল, কারণ জিমি যেমন দেখতে ভালো ছিল, এগ্রিয়েবল, এগ্রিয়েবল মানে হচ্ছে খুব মানে মানে একদম প্লিজেন্ট ক্যারেক্টার, যে সবসময় হাসি খুশি থাকে। হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল। So Jimmy was welcoming the clerks, and the clerks were highly pleased to be greeted by the good-looking, agreeable young man. Jimmy set his suitcase down. Jimmy তার সুটকেসটা নিচে রাখলো। Annabel, whose heart was bubbling, bubbling মানে একদম তাহলে দেখো, Annabel, whose heart was bubbling with happiness and lively youth, put on Jimmy's hat and picked up the suitcase. ভালো করে বোঝো। তাহলে অ্যানাবেল, যার হার্ট মানে এখানে অ্যাকচুয়ালি ইমোশনের কথা বলছে, বাবলিং মানে একদম টকবক করে ফোটা, বলছে সে এতটাই ইমোশনাল হয়ে পড়েছিল ওই মুহূর্তে, কারণ দেখো দ্য হোল ফ্যামিলি ইজ এনজয়িং আ পার্টি অ্যান্ড দেয়ার হিজ উড বি হাজব্যান্ড, যাকে ফিয়ন্সে বলা হয়, হিজ উড বি হাজব্যান্ড হ্যাজ অলসো বিন আ পার্ট অফ দিস পার্টি। সো শি ওয়াজ ভেরি হ্যাপি, তার হৃদয় একদম আনন্দে টকবক করে ফুটছে। হিজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লিভলি ইউথ। লিভলি ইউথ মানে একদম প্রাণবন্ত যে উচ্ছ্বাস, তাতে তার হৃদয় একদম পরিপূর্ণ। পুট অন জিমিজ হ্যাট, জিমি একটা টুপি পরেছিল, সেটাকে সে পরে নিয়েছে মজার ছলে। অ্যান্ড পিকড আপ দি সুটকেস, এবং সুটকেসটাকে তোলার চেষ্টা করেছে।
ওডেন্ট আই মেক এ নাইস ড্রামার, এবং সে মানে অ্যাকচুয়ালি কল্পনা করছে যে সুটকেসটাকে ড্রাম বা ড্রাম নামক যে বাদ্যযন্ত্রটা তার মতো, এবং সে বলছে যে জিমি দেখো তো, লুক অ্যাট মি, ওডেন্ট আই মেক এ নাইস ড্রামার, আমি কি একজন ভালো ড্রাম বাদক হতে পারি না? অ্যাকচুয়ালি মানে সে এতটাই আনন্দিত, সে মানে তার মনে যা আসছে, হোয়াট এভার কামস টু হার মাইন্ড, সি সিম্পলি টেলিং জিমি, উডেন্ট আই মেক এ নাইস ড্রামার, ড্রামার বলতে ওয়ান হু প্লেজ ড্রাম, said Annabel. My Ralph, how heavy is it? The moment she went to pick up, or she tried to pick up the suitcase, she felt that the suitcase was very heavy. ভীষণ ভারী ছিল। হ্যাঁ, বলছে মাই রল্ফ, হাউ হেভি ইজ ইট, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে যেন এতে সোনার বিস্কুটে ভরা আছে। ব্রিক মানে সরি ইট। তাহলে মজা করে বলছে বা গেস করে বলছে, বলছে মনে হচ্ছে যেন এতে গোল্ড ব্রিক্স ভরা আছে, সোনার ইট ভরা আছে। তখন জিমি ডিফেন্ড করছে, জিমি ইজ ট্রাইং টু ডিফেন্ড হিমসেলফ, কারণ জিমি জানে যে সুটকেসে কী ছিল, হোয়াট ডিড দি সুটকেস কন্টেন, suitcase contained the burglary tools and that is why it was so heavy. So Jimmy was trying to defend himself, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এই বলে বলছে লট অফ নিকেল প্লেটেড শু হর্নস, বলছে অনেক নিকেল প্লেটেড শু হর্নস, নিকেল নিকেল মানে এক ধরনের মেটাল, নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার। শু হর্নস কি আমি তোমাদের একটা ছবি দেখালে বুঝতে পারবে। তো বলছে শু হর্নস কি একটু দেখে নাও, দিস ইজ দ্য পিকচার অফ দি শু হর্নস। দেখো, বলছে আমরা যখন শু পরি তখন আমরা কিন্তু জেনারেলি এইভাবে পরি না, তাই তো, আমরা হাত ব্যবহার করি, কিন্তু ফরেন কান্ট্রিতে আবার আমাদের এখানে এখন অনেকটা প্রচলিত, হ্যাঁ, তো এখানে এরকম একটা স্টিক পাওয়া যায় যার মধ্য দিয়ে কিন্তু যেটা ওই শুয়ের পেছন দিকের অংশটাকে পরার জন্য আর হাত লাগাতে হয় না, ইউ ক্যান ইউজ দিস শু হর্ন। এই যে নিকেল প্লেটেড শু হর্ন, আমি তার ছবিও একটা কালেক্ট করেছি, দেখো দেখতে পাচ্ছ নিকেল প্লেটেড মানে দেখো মাঝেরটা হয়তো উডেন আছে বাট নিচের অংশটা হচ্ছে নিকেল প্লেটেড, ঠিক আছে। তাহলে বোঝার চেষ্টা করো শু হর্নস মানে কি না, ইট ইজ অ্যান ইট ইজ অ্যান ইকুইপমেন্ট, বা বলতে পারো ইট ইজ এ কাইন্ড অফ টুল দ্যাট হেল্পস ওয়ারিং শুজ, যেটা জুতো পরতে সহজভাবে হেল্প করে যাতে আমরা হাত আমাদের না লাগাতে হয়। তাহলে জিমি বলছে এরকম প্রচুর নিকেল প্লেটেড শু হর্নস রয়েছে এখানে। সেট জিমি কুলি বেশ ঠান্ডা মাথায় বললো দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, আমি এগুলো ফেরত দিতে চলেছি, বিকজ দে আর অফ নো ইউজ টু মি, আর এগুলোর এখন কোনো কাজ নেই, তাই এগুলো আমি ফেরত দিতে চলেছি। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, হ্যাঁ, কারণ এইগুলো আমার মনে হয় যে আমার এক্সপ্রেস চার্জেস বলতে এখানে যেটা বলছে সম্ভবত যে তার ট্রেনের ভাড়া, বলছে এটা বোধহয় আমার ট্রেনের ভাড়াটা বাঁচিয়ে দেবে, এই যেটা ফেরত দিলে যে টাকা, বা এটা অন্যভাবেও বলতে পারে যে এটা আমার সেভিংসের কাজে লাগবে। আই এম গেটিং অফলি ইকোনমিক্যাল, বলছে আমি ইদানিং খুব মানে মানে কি বলবো, ইকোনমিক্যাল মানে যে সমস্ত কিছুর ভালো হিসাবপত্র বোঝে, মানে মিতব্যয়ী আর কি, মানে খুব একটা মানে অপ্রতুল খরচা করে না, মানে কি বলবো যে আয় বুঝে ব্যয় করা এটাকে যেটা বলে আর কি, হ্যাঁ। বলছে আই এম গেটিং অফলি ইকোনমিক্যাল, আমি খুব বেশি এরকম মানে কৃপণ হয়ে পড়ছি, মানে আমি যতটুকু প্রয়োজন ততটুকু, এবং আমি এর থেকেও টাকা আর্ন করার চেষ্টা করছি, আই এম গেটিং অফলি ইকোনমিক্যাল। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট, বলছে এলমোর ব্যাংক had just put in a new safe and vault. Why the party was thrown? Now the author is going to describe us why the party was thrown by Mr. Adams. Mr. Adams কেন পার্টিটা দিয়েছিল তার কারণ কি না, ব্যাংকে একটা নতুন সেফ সিন্দুক এসেছে উইথ এ নিউ ভল্ট, ঠিক আছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস এই নতুন যে সেফ সিন্দুক সেটাকে নিয়ে ভীষণ গর্বিত। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, তাহলে যাদেরকে ইনভাইট করেছে তাদের প্রত্যেককে জোর করছে, ইনসিস্ট করা মানে জোর করা, তাদের প্রত্যেককে অনুরোধ করছে যেটা ভালো করে প্রত্যেকে ইন্সপেক্ট করো, মানে দেখো, মানে হি ওয়াজ সো প্রাউড। কিসের জন্য প্রাউড ছিল দেখো, সে যেহেতু একজন ব্যাংকার, ও অ্যাজ হি ইজ ব্যাংক ওনার, সে কিন্তু খবর রাখে যে হাউ দিস টাইম কিভাবে ব্যাংকের চুরি বেড়ে গেছে, তাই কিন্তু সে এরকম একটা নতুন সেফ আর ভল্ট
সে কিন্তু আনিয়েছে, এবং এই নূতন সেফ আর ভল্টটাতে সে যথেষ্ট গর্বিত, এবং তাই প্রত্যেককে বলছে এই যে ভালো করে একটু দেখুন কেমন হয়েছে আমার, এটা ইন্সপেক্ট করতে বলছে। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, ছোট ছিল, বাট ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর। প্যাটেন্টেড ডোর মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে এটা প্রুভেন ছিল যে এটা একটা বার্গলার প্রুফ সেফ। হুম ইট ফ্যাশন উইথ 3 সলিড স্টিল বোল্টস, 3টা সলিড স্টিলের বোল্ট দিয়ে আটকানো ছিল ডোরটাকে, থ্রোন সাইমালটেনিয়াসলি উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, যার একটাই মাত্র হ্যান্ডেল, সেটা ধরে টেনে বার করানো যাবে, খোলা যাবে। অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং খুব সারপ্রাইজিংলি ইট ওয়াজ এ নিউ টেকনিক ইউজড ইন দি সেফ, দ্যাট ইট এ টাইম লক। এটা একটা টাইম লক ছিল, মানে কি একটা টাইম লক বলতে মানে এক ধরনের লক যেটা একটা টাইম সেট করে দিল, ওই টাইমটা আবার পুনরায় সেট না করলে, মনে করো ইউ আর সেটিং এ টাইম, সো আনটিল ইউ পুট দি রাইট টাইম দি vault won't be opened, the safe can't be opened. So it was a new technique to make it burglar, to make it কি বলবো বার্গলার ফ্রি, বা কি বলবো মানে যাতে চুরি থেকে মুক্ত রাখা যায়। মিস্টার অ্যাডামস বিমিংলি, বিমিংলি মানে বেশ গর্বের সাথে, হ্যাঁ আনন্দের সাথে এক্সপ্লেন করছে, ব্যাখ্যা করছে ইটস ওয়ার্কিংস, এর কার্যকলাপ, কিভাবে এটা কাজ করে। মিস্টার স্পেন্সার মানে তার হবু জামাইকে বলছে, হু শোড এ কোটিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। কারণ জিমি ততটা বেশি ইন্টারেস্ট দেখায়নি, কেন? বিকজ এগুলো তার কাছে কোনো নতুন বিষয় ছিল না। দিস ওয়ার নট এনিথিং নিউ টু মিস্টার স্পেন্সার। কেন নতুন ছিল না? বিকজ স্পেন্সারের কাছে এগুলো কি ছিল, ইট ওয়াজ দেয়ার ডেলি, কি বলবো, ইট ওয়াজ সামথিং উইথ হুম or with what জিমি জিমি ইউজ টু ডিল উইথ অলমোস্ট এভরিডে। তাহলে জিমির সাথে এটা কিন্তু একটা খুব ইন্টিগ্রালি রিলেটেড ব্যাপার ছিল, তাই সে দেখিয়েছে, ঠিক আছে, মানে কিন্তু খুব একটা আগ্রহ কিন্তু সে দেখায়নি এটার প্রতি। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড অগাথা, এটা একটু মনে রাখবে, মে অ্যান্ড অগাথা, ঠিক আছে। এই মে অ্যান্ড অগাথা এরা হচ্ছে অ্যানাবেল অ্যাডামসের যে ম্যারিড সিস্টার, তাদের মেয়েদের নাম। মে একজনের নাম, অ্যান্ড দি আদার অগাথা বা অগাথা বলতে পারো। ওয়ার ডিলাইটেড বাই দি শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। ওই মেয়েগুলো তারা ভীষণ পরিমাণে ফ্যাসিনেটেড হয়েছিল, আনন্দিত ছিল কিসে, কি দেখে? শাইনিং মেটাল, চকচক করছে নতুন একটা ভল্ট, নতুন সেফ, তো তার যে ফানি ক্লক, ওই যে চকচক করছে ঘড়ির মতো যে টাইম লকটা, এবং নবস মানে হচ্ছে মানে এক ধরনের কি বলবো, নব বলতে এক ধরনের মানে যেটা দরজায় বা জানলায় লাগানো থাকে, যেটা ধরে টানা হয়, এক ধরনের বোল্টের মতো। তো আমি কিছু ছবি তোমাদের জন্য কালেক্ট করেছি, সেটা তোমাদের দেখাবো, তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। বলছে দ্য টু চিলড্রেন, আগে ব্যাপারটা বুঝে নাও তাহলে। মে এবং অগাথা, অ্যাজ দে ওয়ার চিলড্রেন, দে ওয়ার হাইলি ফ্যাসিনেটেড টুয়ার্ডস দি শাইনিং মেটাল। তারা ওই চকচকে পদার্থগুলো দেখে তারা খুব অ্যাট্রাক্টেড হয়েছিল, এবং এইটা পর্যন্ত আমরা আজকে পড়ছি। হ্যাঁ, তো এটার পরে কি ঘটছে সেটা আমরা পরে দেখব। তো দেখো এখানে ছবি কয়েকটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, এটা হচ্ছে টাইম লক। দেখো এখানে যেমন টাইম তুমি সেট করবে, সেই টাইম অনুযায়ী কিন্তু সেই লকটা সেট হয়ে যাবে, অর্থাৎ আনটিল ইউ পুট দ্য সেম টাইম দ্য লক ওন্ট বি আনলকড। এটা হচ্ছে নব, দিস ইজ দ্য নব। মনে করে বুঝতে পারছো, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে নব কীরকম হয়। দেখো রাইট সাইডে, এই রাইট সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা সেফের দরজা রয়েছে। হ্যাঁ, তো এখানে দেখতেই পাচ্ছ এটা কিভাবে দরজার সাথে আটকানো রয়েছে। হ্যাঁ, আর এটাও দেখতে পাচ্ছ, এটা একটা নব, ঠিক আছে। আর এখানে একটা সেফ বা সিন্দুকের ছবি আমি তোমাদের জন্য দেখো, এটা হচ্ছে একটা সিন্দুকের ছবি, ঠিক যেমনটা কার ছিল না, মিস্টার অ্যাডামস। হ্যাঁ, যাই হোক এগুলো আশা করি তোমাদের যে অস্পষ্ট আইডিয়াগুলোকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পারে, যার জন্য এই ছবিগুলো আমি এখানে ইনক্লুড করেছি। তো যাই হোক, আই হোপ ইউ হ্যাভ গট টু নো হোয়াট আই উইশ টু ডেসক্রাইব। তো মোটামুটি বুঝতে পেরেছো আশা করি। তো ঠিক আছে, এই পুরো প্যাসেজটা পরের দিনের যে ভিডিও অর্থাৎ নেক্সট ভিডিওতে আমি কিন্তু কমপ্লিট করব। থ্যাংক ইউ সো মাচ।